বহু পুরানো একটা কথা হঠাৎ করে মনে আসলো। স্টোন ম্যান। আপনারা একটু যারা 50 ঊর্ধ্ব তারা জানেন, এই প্রজন্ম জানে না যে একটা সময় কলকাতায় যত ভিখারি ছিল তাদের মাথা থেতলে থেতলে মেরে দেওয়া হচ্ছিল। প্রচুর ভিখারি রাস্তাঘাটে যেখানে সেখানে ঘুমাতো, তাদের এক এক করে 11 জনকে মেরে দেওয়া হলো। 11 জন বাম আমলে। কিন্তু এর পিছনের ইতিহাস হচ্ছে যে কলকাতাকে উন্নয়নের জন্য তখন ওয়ার্ল্ড ব্যাংক কিছু টাকা দেবে বলেছিল। অনেকের ধারণা যে এই উন্নয়নের জন্যেই পিছনে পুলিশ বা তৎকালীন প্রশাসনের কিছু মাথা কাজ করেছে, তারাই এই মানুষগুলোকে মেরে দিয়েছে। আর সরিয়ে নিলে তো তার দায়িত্ব নিতে হবে, কোথাও হোমে রাখতে হবে, কোনো জায়গায় রাখতে হবে, তার থেকে বেস্ট হচ্ছে মেরে দেওয়া। কি অমানসিক, কি ভয়ঙ্কর এটা ঘটেছিল। এটা শুরু হয় 1985-এ মুম্বাই। সেখানে 13 জনকে এইভাবে মারা হয়। তার 4 বছর পরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুরু হয়। তা এই যে স্টোনম্যানশিপ, মানে আমার আমার তো মানে খুব খুব ভালো পরিষ্কার সেই ইতিহাস মনে আছে। হ্যাঁ, আমরা তখন তো রীতিমতো প্রায় 25-30 বছর বয়স, ফলে আমাদের মনে থাকারই স্বাভাবিক, মনে ছিল। তা এটা নিয়ে তখন তো এত মিডিয়ার বাড়বাড়ন্ত ছিল না, পেপারের লেখা হতো বিভিন্ন গল্প, এবং মানে আনন্দবাজার টাজারে ধারাবাহিকভাবে স্টোনম্যানদের খুন করার ব্যাপারটাকে দারুণভাবে লেখা হতো। আমরা তো অনেক সময় অনেক পাগল খুনিকে দেখেছি যে প্রেমে ব্যর্থ হয়েছে, তারপর দেখা গেল সে একটানা যত মহিলা সেই বয়সী দেখতো তাদের খুন করত। এরকম সব উন্মাদ প্রেমিক ইউরোপের দেখা গেছে। কিন্তু মানে ভিকিরিরা রাস্তায় শুয়ে আছে, তাদের মাথা ইট দিয়ে থেতলে মেরে দেওয়া, মানে এর একটা হচ্ছে গুলি করে মারলে বা অন্যভাবে কাটলে মারলে তাহলে সেটা একটা এফআইআর হয়, এবং সেটা ইনভেস্টিগেশনটা অনেক রকম ব্যাপার থাকে, মোটিভ কী ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোনো কেউ স্টোন মানে মাথায়, অ্যাকচুয়ালি স্টোন বলে তো আর কলকাতার উপরে কিছু ছিল না, সিমেন্টের স্ল্যাব, সেই স্ল্যাব দিয়ে ঘুমিয়ে আছে, স্ল্যাব দিয়ে মাথায় মেরে দিয়ে চলে যেত। আইদার পুলিশ করতো, না হলে কিছু হায়ার করা লোক ছিল। তাছাড়া এই নৃশংসতা তো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তো এরকম করে 11 জন মারা যাওয়ার পরে তারপরে দেখা গেল আর কেউ কলকাতায় ফুটপাতে আর কেউ শুয়ে থাকার সাহস আর দেখাতো না। ভিখারিরা বুঝে গেল তার এখানে ফুটপাতে ঘুমালেই মেরে দিয়ে চলে যাবে। তা এটা বলার একটাই হচ্ছে কারণ হচ্ছে যে মানে কত রকম মানে অমানবিকতা ঘটে যায়, এবং এর পিছনে সব সময় থাকে পুলিশদের একটা ভূমিকা, পরিকল্পিত ভূমিকা। মরিচঝাপিতে প্রায় 10,000 লোককে গুলি করে মেরে দিয়েছিল পুলিশ। হ্যাঁ, যারা দণ্ডকারণ্য থেকে মরিচঝাপিতে ফিরে এসেছিল। এটা 1979-এ ঘটেছিল। 21শে জানুয়ারি থেকে 31শে মার্চ, এই 10 দিনে 10,000 লোককে খুন করে দিয়েছিল, শুধু পুলিশ গুলি করে মেরে দিয়েছিল। ভাবা যায় সারা পৃথিবীতে কোনো জায়গায় এটা আছে? হ্যাঁ, এখন মোদির আমলে ওখানে কিছু গুন্ডা পান্ডাকে এনকাউন্টারকে মারা হচ্ছে, তাই হিউম্যান রাইটস কত ভয়ঙ্কর হয়ে চাপ সৃষ্টি করেছে, তাই নিয়ে অন্য পলিটিক্যাল লোকেরা, এমনকি বাংলার পলিটিক্যাল লোকেরাও হইচই করছে। আর 10,000 লোককে পুলিশ গুলি করে দিয়ে মেরে দিয়েছিল, সেটা নিয়ে হইচই করেছিল।
যারা করে টোরে এখন ক্ষমতায় এসছে তারা এখন আর ভুলে গেছে, এখন আর মরিচঝাপির দিবস পালন হয় না, এরাও করতে দেয় না। তা দণ্ডকারণ্য থেকে এই বামপন্থীরাই মানুষগুলোকে, অধিকাংশ বাংলাদেশের রিফিউজি, সেই মানুষগুলোকে ডেকে এনেছিল, এনে বসিয়েছিল, বললো যে আপনারা এখানে আসুন, আমরা ঠাঁই দেবো। তারপরে সেই নেতাজি নগর, আমি বছর 3 আগেও গেছি, সেই নেতাজি নগর নাম দেওয়া হয়েছিল মরিচঝাপে। কী সুন্দর তারা ফলন, কি অদ্ভুত কৃষিকার্য করে কি উন্নত করেছিল ওই এলাকাটাকে। হঠাৎ করে দিল্লির থেকে কংগ্রেস সরকার জ্যোতি বসুকে বলল যে এই লোকগুলোকে তুমি বসিয়েছো, এরা তো একটা সময় তোমার বিরুদ্ধেই অস্ত্র ধরবে, হ্যাঁ, এরাই হয়ে উঠবে সন্ত্রাসী, তুমি এদের কেন ঠাঁই দিয়েছো। তারপরেই পুলিশ গুলি চালিয়ে মেরে দেয় কংগ্রেসি তখনকার যে সরকার, তাদের ইন্ধনে। মানে কী নৃশংসতা! যেখানে রাম চ্যাটার্জি, জ্যোতি বসু যে দণ্ডকারণ্যে বক্তৃতা দিয়ে আসতো, চোখের জল ঝরাতো, কারণ হচ্ছে এপারে এখানকার ভোটার অধিকাংশই তো ওপারের মানুষ, তাদেরই আত্মীয় স্বজন কেউ কেউ পরে ওখানে থেকে গিয়েছিলো, পরে এসছে, ফলে তাদের প্রতি একটা টান আছে, এবং ওদের সমন্বিতা দেখালে এই রিফিউজি ভোটটা পাওয়া যাবে। বিভিন্ন কলোনি গড়ে উঠেছিল কলকাতার এবং তার আশপাশে, এই কলোনির ভোটটা পাওয়া যাবে, এই জন্যে তখন জ্যোতি বসু ভয়ঙ্কর রিফিউজি মানে প্রেমী হয়ে গেলেন, রিফিউজি প্রেমী হয়ে তারপরে ক্ষমতায় আসার পরে তিনি নিজেই নিজে হাতে খুন করলেন 10,000-এর উপর। কাজে অনেকে জ্যোতি বসুকে মহান করার চেষ্টা করে, কিন্তু যারা মহান করার চেষ্টা করে মনে করি তাদের মধ্যেও এই খুনি মানসিকতা রয়েছে, তাদের ডিএনএ তো খুনি মানসিকতা রয়েছে। আমি কখনো ভদ্রলোককে মহান বলতে পারিনি, পারবো না। আমি তার বাড়িতে গেছি, এমনকি তার সঙ্গে দেখাও পর্যন্ত করেছি, কিন্তু মরিচঝাপির এই খুন এত মানুষকে, নৃশংস মানুষকে, নিরপরাধ মানুষ, যদি বুঝতাম যে কোনো জায়গায় একটা তারা অ্যাজিটেশন করছে, মুখ কচে মারপিট দাঙ্গা করছে, সেখানে গুলি চালাতে বাধ্য হয়েছে, ঠিক আছে। আর তো পুলিশ দিয়ে গুলি করে করে সব তাড়িয়ে তাড়িয়ে তারা নৌকায় করে পালাচ্ছে, নৌকা ফুটো করে দেওয়া হয়েছে, গুলি চালিয়ে ডুবে মরেছে। সে লঞ্চে করে পালাতে হয়েছে, লঞ্চ শুদ্ধ ডুবিয়ে দেওয়া হয়েছে। লঞ্চ পাবে কোথায়, তখন ওই ভুটভুটি বলা হতো, ভুটভুটিতে করে পালানোর চেষ্টা করছে, যে এপারে এসে পালিয়ে যাবে, পালাতে দেয়নি, মেরেছে। মমতা বলেছিল যে এর বিচার হবে, মমতা এ নিয়ে অনেক বইপত্রও বেরোয়। মমতা এখনও অনেকে আছেন, সত্যি রৌটো, অনেকের সঙ্গে আমরা দেখা করেছি ওই লড়াইয়ে, যখন তারা ছিলেন মুভমেন্টে, কিন্তু আজকে কই মমতা ক্ষমতায় আসার পরে একবারও 16টা কমিশন করলো, ওটা নিয়ে। তারপরে বালিগঞ্জে যে আনন্দমার্গীদের খুন করা হলো, এরকম 16টা বিষয় নিয়ে মমতা ব্যানার্জি কমিশন করলেন। একমাত্র 1993 কমিশনের রিপোর্ট ছাড়া আর কোনোটার, আর একটা কাজল বোস না কল্লোল বোস বলে এক ভিডিও মারা গিয়েছিলেন, তার এই দুটো রিপোর্ট ছাড়া আর কোনো রিপোর্ট কমপ্লিট হয়নি। তাও তো মানে 1993-র যে কমিশন হলো, তার রিপোর্ট নিয়ে আমি বই লিখলাম, কিন্তু সেই রিপোর্ট আজ পর্যন্ত বিধানসভায় মমতা পেশ করেননি। তাহলে এটা কারা? এরা যখন ক্ষমতায় আসার আগে বিরোধী দলে থাকেন, তখন এইগুলো হয় তাদের মুভমেন্টের হাতিয়ার, যেই ক্ষমতায় আসেন তারা সেই মুভমেন্টের কথাগুলো ভুলে যান। অদ্ভুত আমাদের দেশ। যাই হোক, আবার স্টোনম্যানে আসি। এখন আর স্টোনম্যানের কথা শোনা যায় না, এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি যেন না হয়। স্টোনম্যান দিয়ে মানুষকে মাথায় থেতলে মেরে দেওয়ার মতো জঘন্য ঘটনা। যদিও এখন তো অনেকে উল্টো ঝুলিয়ে পেটাচ্ছে, অনেকে উলঙ্গ করে টানছে, এই সমস্ত, তারপরে 1000 লোক ঘিরে ধরে বেত কঞ্চি দিয়ে পেটাচ্ছে, এসব ঘটছে। এইগুলো তো আছে, ঘটবেই। সাদ্দামের দেখে, সুড়ঙ্গ দেখে এখন অনেকে অবাক হচ্ছেন, কিন্তু 341টা ব্লকেই সাদ্দামরা আছেন,
এবং তারা যথেষ্ট সক্রিয়, তারা এই ধরনের ঘটনা ঘটেন, একটা দুটো করে বেরোচ্ছে, তাও মেইন স্ট্রিম বের করছে না, মানে সোশ্যাল মিডিয়ার জন্য বেরোচ্ছে, যে হইচই হলে তখন মেইন স্ট্রিমে দেখাচ্ছে, তার আগে দেখাচ্ছে না। কাজেই এইগুলো আস্তে 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 অনেক বেরোবে, অনেক বেরোবে। 2026-এর আগে অনেক বেরোবে, কিন্তু বেরোয় কী হবে? 2026-এ কি কেউ ভোট দিতে পারবে কি না সেটা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তো বলছে যে হবে না, যদিও শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে একটা আলাদা ভিডিও করব। আপনারা, আমি সুকুমার দেবনাথ, আমার মামাটি মানুষ ইউটিউব থেকে আপনাদের রিকোয়েস্ট করছি, আমাদের একটু শেয়ার করবেন, আমাদের একটু সাবস্ক্রাইবার বাড়াবেন, আপনাদের অনুরোধ, একটু সাবস্ক্রাইব করবেন। অনেকেই সাবস্ক্রাইবার হয়েছেন, তাদের অশেষ ধন্যবাদ।